আজকে আমাদের টাইপ টুলের কাজ দেখবো। আমরা টাইপ টুলে কাজ করতে গেলে নতুন কিছু জিনিস এখান থেকে আমরা শিখতে পারবো। এখানে আমরা যদি একটু গুগলে দেখি, এখন যেহেতু আমাদের এই যে টপিকস চলে আসতেছে, আর এক দুইটা ক্লাস পরেই মনে হয় আমাদের এই যে প্রজেক্ট বেস কাজ চলে আসবে, এই জন্য আমাদের টাইপ টুলটা দরকার। যে কোনো ডিজাইন করতে গেলে লেখা অবশ্যই লিখতে হয়, লিখতে যেহেতু হবেই, এই যে মাত্র আর দুইটা ক্লাস পরে আমরা চলে যাব। লোগো ডিজাইন আছে, ফ্লায়ার, বিজনেস কার্ড, টাইপ টুলের এই রিলেটেড কাজগুলো দেখি আমরা। টাইপ টুলে এখানে ফটোশপেও যেটা ছিল এখানেও একই জিনিস, টাইপ টুল কিছু জিনিস এক্সট্রা আছে এই জায়গায়। আচ্ছা, এই টুলসগুলো কিন্তু আমরা চাইলে এখানে ক্লিক করে বাইরেও নিয়ে আসতে পারি, বাইরে নিয়ে আসলেও আমরা এগুলো কাজ করতে পারি। দরকার না থাকলে আবার কেটে দিতে পারেন। রাইট বাটন ক্লিক করে যে টাইপ টুল নর্মালি আমরা ফটোশপে যেভাবে লিখতাম এখানেও এই একই সিস্টেম। যখনই লিখবেন এখানে ফন্ট পাচ্ছেন, ফন্ট নেম, এখানে আপনি ফন্ট স্টাইল পাচ্ছেন, এখানে ফন্ট সাইজ, এখানে 72 পর্যন্ত সাইজ দেওয়া আছে। এরপরে লাগলে আপনি শিফট অল্টার ধরে বড় করে নিতে পারেন, অথবা এখানে উপরে ফন্ট নাম্বার লিখে দিতে পারেন। তারপরে এই টেক্সটটা অ্যালাইন, 3 ধরনের অ্যালাইন এটা ফটোশপে ছিল, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, সেন্টার অ্যালাইন। এটা হলো আপনার জায়গা ভেদে আপনাকে লিখতে হবে কখন কোথায় আপনাকে লাগবে। সাপোজ এই সাইড থেকে যদি বাম সাইড থেকে লেখা শুরু করেন তাহলে অবশ্যই লেফট অ্যালাইন দিবেন, তাহলে এই সাইড থেকে লিখলে ডান পাশের দিকে লেখাগুলো যাবে। আবার যদি আপনার দরকার যে ডান পাশ থেকে জায়গা আছে, বাম পাশে জায়গা আছে, তাহলে ডান পাশ থেকে লেখা শুরু করবেন, তখন রাইট অ্যালাইনমেন্ট করে দিবেন, তাহলে আপনার রাইট সাইড থেকে কী হবে, যে লেফট সাইডের দিকে যাবে, যেদিকে জায়গা আছে সেদিকে ফন্টগুলো যাবে। আর যখন মনে হবে যে এমনি নর্মালি টাইটেল লেখার জন্য, এমন যখন সিঙ্গেল কোনো টাইটেল হেডলাইন লিখবেন তখন আপনি কী করবেন, অ্যালাইনটা সেন্টার রাখবেন। তাহলে সিঙ্গেল লাইনের সেন্টার পজিশন যদি দরকার হয়, সেন্টার পজিশনে থাকলে সেন্টার আমরা লিখতে পারি। তো এটা হলো ফটোশপেই ছিল এগুলোই। এখন একইভাবে আপনি যদি কোনো এরিয়া কোনো একটা প্যারাগ্রাফ লিখতে চান, তখন আপনার এখানে এরিয়া টাইপ টুল আছে। এরিয়া টাইপ টুলটা কাজ করে এমনভাবে যে আপনি রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা শেপ নিলেন, যে আমি এতটুকু জায়গার মধ্যে লিখবো। প্রথমে এরিয়াটা দেখাই দিলেন, তারপরে এরিয়া টাইপ টুল দিয়ে এই লাইনের উপরে ক্লিক করতে হবে, তাহলে দেখবেন এই লেখাগুলো আপনার এরিয়ার বাইরে যাবে না, এই এরিয়ার মধ্যেই থাকবে। ফন্ট চেঞ্জ করতে গেলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিতে হবে, ফন্ট চেঞ্জ করবো, তারপর স্টাইল থাকলে স্টাইলও চেঞ্জ করতে হবে। তাহলে এরিয়া টাইপ টুল দিয়ে মানে নির্দিষ্ট কোনো জায়গায় যদি লিখতে চাই তখন এরিয়াটা আমাদের সিলেকশন করে দিতে হবে, তাহলে কি হবে, পরে এডিট করতে আপনার জন্য সুবিধা হবে। এখন কেউ যদি এমন করেন, আমরা একটা টেক্সট নিয়ে আসি, লরেম ইপসাম, এটা আমরা ফটোশপে এটা সম্পর্কে জানছি। লরেম ইপসাম থেকে ডামি টেক্সট নেওয়া যায়, মানে উদাহরণস্বরূপ আমরা টেক্সট আমরা ব্যবহার করতে পারি এখান থেকে। লরেম ইপসাম থেকে আমরা যদি প্যারাগ্রাফ টাইপের টেক্সট নিয়ে একটু দেখি, অনেকে আমরা কি করি, অনেকে এরিয়াটা ব্যবহার করি না। ফটোশপেও অনেকে করছেন এই ভুলগুলো মানে প্রফেশনাল। এখন তো আমাদের প্রফেশনালিজমটা নিয়ে আসতে হবে, যেহেতু আমরা ক্লায়েন্টের কাজ করি, ক্লায়েন্টের কাজ করার মতো যোগ্যতা যেটুকু লাগে সেটুকু করতে হবে। ওকে, আমরা এই যে একটা লাইন নিলাম, অনেকে কী করি, আমরা টাইপ টুল দিয়ে এখানে লেখা শুরু করলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, লেখা চলে গেল। ঠিক আছে,
এরপরে লেখাটা নিয়ে আসলাম, দেখেন লেখাটা কত বড় লাইন। এইখানে অনেকে কি করি আমরা এইভাবে ইন্টার দিয়ে দিয়ে, শিফট ইন্টার দিলে কিন্তু লাইন ব্রেক হবে। শিফট ইন্টার দিলাম, লাইন ব্রেক হয়ে গেল। লেফট লাইন করে দিই। আবার এখানে যদি শিফট ধরে ইন্টার দিই লাইন ব্রেক হবে। শিফট ধরে ইন্টার দিলে লাইন ব্রেক হবে। সাপোজ আপনি কোনো ডিজাইনে আপনি এইভাবে লাইন ব্রেক নিয়ে নিয়ে করছেন, এইভাবে আপনি ম্যানেজ করছেন। পরে যখন ক্লায়েন্ট আপনার কাছে সোর্স ফাইল নেবে, এটা যখন ডাউনলোড করে সে এডিট করে যাবে। সাপোজ তার লেখা হলো এটা, এখন সে তো এই লেখাটা আপনার জায়গায় ওই জায়গাটাই লিখবে, ওই জায়গাটায় পেস্ট করবে। এই জায়গায় পেস্ট করতে গেলে কি ডবল ক্লিক করে কন্ট্রোল এ, লেখাটা সিলেক্ট হয়ে গেল। তারপরে এডিট থেকে পেস্ট, দেখেন লেখা কিন্তু আবার কি হয়ে গেল, ওই একটা বিশাল লাইন হয়ে গেল। তখন কিন্তু ক্লায়েন্ট বিরক্ত হয়ে যাবে। তো এই জন্য এরিয়া টাইপ টুল যখন আমাদের একটা নির্দিষ্ট এরিয়া লিখতে হবে, তখন আমাদের এটা এরিয়া দিয়ে লেখাটা হলো সব থেকে বেটার। এটা আপনার এরিয়া টাইপ টুল দিয়ে লিখতে পারেন, অথবা টাইপ টুল দিয়ে কি করতে পারি, টাইপ টুল দিয়েও লিখতে পারি। যে ড্র্যাগ করে, এটা ড্র্যাগ করে জায়গা দেখাই দিলাম এখানে, তারপর কন্ট্রোল ভি দিলাম, পেস্ট করলাম। ফন্ট চেঞ্জ করতে হলে চেঞ্জ করেন, সাইজ আপনি কমায় দেন। দেখেন এখন এই এরিয়া পার হবে না। আমি যদি আবার কোথাও থেকে টেক্সট বা অন্য কেউ যদি এটা এডিট করতে চায়, সে যদি আবার অন্য কোনো টেক্সট নিয়ে আসে কপি করে এখানে পেস্ট করে কন্ট্রোল ভি, দেখবেন ওই এরিয়া পার হবে না। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা কাজ করব এইভাবে আমাদের এরিয়া নিয়ে নিয়ে কাজ করতে হবে। তারপরে টাইপ অন পাথ টুল। টাইপ অন পাথ টুলটা এটা হলো পাথের উপর লেখালেখি করে। আমরা জানি ইলাস্ট্রেটর হলো পাথ নিয়ে তৈরি, ভেক্টর বেস কাজ করে, ওই রিলেটেড জন্য এটা হলো একটা পাথ মানে হলো আপনার এখানে একটা, দেখেন এটা কাজ করতেছে। আমরা পেন্সিল দিয়ে যদি একটা লাইন নিই, এই যে লাইন নিলাম, স্ট্রোক কালার দেন, এই লাইনটার উপরে আমরা লিখতে পারবো। এইটার উপরে যদি এইভাবে লাইনটা ঠিক যেমন ভাবে আছে এইভাবেই যদি আমরা লিখতে চাই, টাইপ অন পাথ টুল এটা দিয়ে এই লাইনের উপর ক্লিক করে কন্ট্রোল ভি দিলাম। আমার টেক্সট গুলো কপি করা ছিল, দেখেন তাহলে আমার লাইন অনুসারে এটা নিয়ে নিল। এটা যদি আমি এখন একটা সার্কেলে যদি নিতে চাইতাম, লিপস শিকলটা ধরে একটা সার্কেল নিলাম, স্ট্রোক শেপ যেটা কালার থাক সমস্যা নাই। টাইপ অন পাথ টুলে গেলাম, এখানে ক্লিক করলাম লাইনের উপর, কন্ট্রোল ভি দিলাম। টেক্সটগুলো কি হলো আমার এখানে হয়ে গেল। তা আমরা যদি এইভাবে ট্রাই করতে চাই, আমাদের আচ্ছা এই যে লোগোটা করছে, এই লোগোটা হলো ঠিক এইভাবেই করা, যে দুই পাশে টেক্সট বাঁকানো। তাহলে এই লোগোটাতে আমরা আসবো একটু পরে, আমরা একটু টুলসগুলো ক্লিয়ার হই, তারপরে আপনাদের আমি প্র্যাকটিস করার সময় দিচ্ছি। এগুলা ফটোশপে উপরে যা দুইটা আলোচনা হলো এটা ফটোশপেই ছিল, এই নিচেরটা শুধু নতুন। আর খুবই সিম্পলি যে কোনো লাইনের উপর আমরা লিখতে পারবো। আর পরে এই যে ভার্টিক্যাল টাইপ আর ভার্টিক্যাল এরিয়া টাইপ, এই দুইটা হলো উপরের দুইটা বিপরীত, যেটা আমরা ফটোশপেই পাইছিলাম। যে আপনার যেমন এটা দিয়ে লিখতেছেন এমন হচ্ছে, আর যখন আপনি এই যে ভার্টিক্যাল দিয়ে লিখবেন তখন উপর থেকে নিচে আসবে। সেম একইভাবে এরিয়া দিয়ে যদি লেখা থাকতো ওই এরিয়ার মধ্যে ওইটুকু ভার্টিক্যালি ওই এরিয়ার মধ্যে লিখতো, তাহলে উপরের দুইটা যা তার বিপরীত হলো পরের দুইটা, যে ভার্টিক্যাল। আর এই যে পাথ অন টাইপ, এই টাইপ অন পাথ টুল যেটা তার বিপরীত হলো যে এটা ভার্টিক্যাল। আর এটা আমরা তেমন কাজ করি না, এটা লাগে না আমাদের। তাহলে এই হলো টাইপ টুলের, এটা হলো এইখানকার টুলসগুলোর কাজ।
আচ্ছা, মাঝে মাঝে একটা অপশন আসতেছে, এটা হলো আমার মাউসটা এক ক্লিক করলে অনেক সময় ডিগ্রি হয়ে যাচ্ছে, একটু বেশি কাজ করছে, ফাস্ট হয়ে গেছে। আমরা যদি এবার আসি যে এখানে এসডিএফ লিখলাম, ফন্ট দিলাম বেবাস। কালার দিতে চাইলে যে যে শেপের যেভাবে কালার চেঞ্জ করেন এইভাবে ফন্টেরও কালার চেঞ্জ করতে পারবেন। টাইপ টুলে যদি যাই, টাইপ টুলে আর কি কি আছে? টাইপ টুলে প্রথমে আছে ফন্ট, যেগুলো আমরা বাইরে থেকেই পাচ্ছি। রিসেন্ট আমি যে ফন্টগুলো ইউজ করছি সেগুলো নাম দেখাচ্ছে। তারপরে আসতেছে সাইজ, যে সাইজটা আমরা বাইরেই পাচ্ছি, তার মধ্যে এখানে একটা অপশন আছে, সেটা হলো ক্লবস। হ্যাঁ, তারপরে কনভার্ট টু এরিয়া টাইপ, নিচে আসে হলো চেঞ্জ কেস। আপনি যদি কোনো সময় সাপোজ যে আপনি ছোট হাতে লিখে ফেলছেন, আচ্ছা এটা হলো ফন্টটাই বড় হাতে, এই যে ছোট হাতে লিখলাম, যেটা আমরা ফটোশপেও পাইছিলাম, এখানেও একইভাবে আছে। টাইপ দিয়ে এই যে চেঞ্জ, আপার কেস দিলে বড় হাতে হয়ে গেল। তারপরে এখানে স্মল কেস আছে, সেন্টেন্স কেস, টাইটেল কেস মানে শুধু প্রথমটা বড় হাতের হবে, সেন্টেন্স কেস ওই একই, প্রথমটা বড় হাতের হয়, প্রতিটা সেন্টেন্সে মেবি। তো এই কয়েকটা জিনিস লাগে। আরেকটা জিনিস লাগে এখানে ক্রিয়েট আউটলাইন। তো আমরা এর আগেই করছিলাম। ক্রিয়েট আউটলাইন করলে কি হবে, টেক্সটটা শেপে রূপান্তর হয়ে যায়, যে ভেঙে যে তার অ্যাঙ্কর পয়েন্টগুলো বের হয়ে গেল। এটা আর কোনো ফন্ট নাই, এটা আর আপনি চাইলেও ফন্ট চেঞ্জ করতে পারবেন না, এটা শেপে রূপান্তর হয়ে গেছে। তাহলে এটা কোনটা? ক্রিয়েট আউটলাইন করলে। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস বাদ দিল, সেটা হলো গ্লোবসের কি কাজ? গ্লোবসে যদি যাই, যে এখানে ক্লিক করে কার্সরটা রাখলাম, কার্সরটা রেখে টাইপ থেকে গ্লাভসে আসে, যেটা হয় আমাদের কিছু কিছু জিনিস আছে যে কোনো সময় হয়তো আমরা কিবোর্ডে নাও পাইতে পারি, সেই জিনিসগুলো আপনি এখানে পাবেন। কিছু এই যে আইকন রিলেটেড, এটা ভ্যারি করে হলো ফন্টের উপর। আপনি ফন্ট চেঞ্জ করবেন, আপনার আইকনেও অনেক পাল্টে দেয়। যেমন আমরা এখানে এই যে আর ডবল ক্লিক করলাম, আইকনটা আমার এখানে চলে আসলো, রেজিস্টার মার্ক নিয়ে আসলাম। আচ্ছা, আমাদের এখন টেক্সটগুলো যদি আরও কিছু অপশন তো আমাদের আছে, যদি আমাদের ফটোশপেও ছিল লিডিং, কার্নিং, ট্র্যাকিং, সেই জিনিসগুলো এখানেও আছে। উইন্ডো থেকে ক্যারেক্টার প্লেট, টাইপ থেকে ক্যারেক্টার প্লেট, যেটা শর্টকাট হলো কন্ট্রোল টি দিলে এই প্লেটটা অন হয়ে গেল। এটা এমনিতে আসে, যদি আপনি উইন্ডো থেকে ওয়ার্ক স্পেসটা যদি এসেনশিয়াল মোড করে রাখি, আচ্ছা এমনিতে নাই, তাহলে আমরা উইন্ডো শর্টকাট হলো কন্ট্রোল টি দিলাম, এটা চলে আসবে। এই ধরনের শর্টকাট পাবেন আপনারা। এর থেকে আরও ডিটেলস আছে, এই ছোট্ট জায়গাটা ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে শো অপশন, তাহলে আরও বাকিতে কিছু বের হইল। যেমন এখানে ওই একই জিনিসগুলো ছিল, এখানে হলো ফন্ট চেঞ্জ করা, এখানে ফন্ট স্টাইল, এখানে হলো ফন্ট সাইজ, তারপরে ফন্ট সাইজের পরে আছে এখানে হলো এই যে লিডিং, যেটা আমরা ফটোশপেও দেখছি। লিডিং হলো কি, প্রত্যেকটা লাইনের মধ্যে স্পেস তৈরি করা। আমরা এখানে যদি একটা টাইপ জায়গা নিয়ে নিই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, ফন্ট সাইজ দিলাম মনে করেন 36, আরো কমাই দিই। ওকে, প্রত্যেক এই লাইনগুলোর মধ্যে স্পেস তৈরি করার জন্য আমাদের কি করতে হবে, লিডিং। ফাইনাল যখন পরীক্ষা হবে আপনার কিন্তু এই জিনিসগুলো আসবে, লিডিং, কার্নিং, ট্র্যাকিং। অনেকে তখন ভুলে যায়, বলবে কি জানেন, বলবে এই নামে কোনো শব্দই ছিল না আমাদের ক্লাসে, এই যে লিডিং। তাহলে লিডিং হলো প্রত্যেকটা লাইনের মধ্যে স্পেস তৈরি করা। অনেক সময় এটা বাড়াইতে হয়, যখন দেখবেন কোনো ডিজাইন করতেছে জায়গা বেশি পড়ে আছে, লেখা কম, তখন এই ধরনের আমরা লিডিং করি অনেক সময়। তারপরে কার্নিং কি ছিল কেউ বলতে পারবেন?
মনে আছে কারো টার্নিং কি? টার্নিং এর মধ্যে হলো যে আমরা দুইটা টেক্সটের মধ্যে স্পেস বাড়ানো, দূরত্ব বাড়ানো। এই যে দেখেন, সেট দ্য টার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, এখানে 0 থাকে নর্মালি। তারপরে আমরা যদি স্পেস দিলে অনেকটা বেশি বেড়ে যায়, অনেক সময় আমাদের মনে হয় যে আমরা নিজে থেকে বাড়াবো, তখন আপনি এখান থেকে দিবেন নাম্বার দিয়ে 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 আপনি নিজে থেকে বাড়াতে পারবেন। তাহলে এটা হলো টার্নিং এর কাজ। এরপর আছে ট্র্যাকিং। ট্র্যাকিং করলে কি হবে? ট্র্যাকিং করলে প্রত্যেকটার মধ্যে সমানভাবে দূরত্ব বাড়বে। ওকে, তো লিডিং টার্নিং ট্র্যাকিং। এরপরে আসে এই যে পার্সেন্টেজ, এই যে ভার্টিক্যাল স্কেল, এই যে আমরা টানাটানি করতেছি এই স্কেলগুলো, একটা হলো ভার্টিক্যাল, একটা হলো হরিজেন্টাল। আর এরপরে নিচেগুলো যেগুলো, এগুলো ফটোশপের মতোই আছে। এখানে এই যে অল ক্যাপ, ছোট হাতে লিখলে এটা দিলে, এই যে যেমন এগুলো ছোট হাতের আছে, এটা চাপলে সবগুলো বড় হাতের হয়ে যাবে। তারপরে এটা দিলে হলো স্মল ক্যাপ, সবগুলো বড় হাতের, কিন্তু প্রথমটা বড়, তারপরে এগুলো স্মল। আর তারপরে এখানে যে জিনিসটা আছে, আমরা যে সুপার স্ক্রিপ্ট উপরে হয়, সাব স্ক্রিপ্ট দিলে এই যে নিচে আসছে। ওকে, আরেকটা ছিল আন্ডারলাইন, আরেকটা ছিল কি কেটে দেওয়া। এইগুলা কিছু সিমিলার ছিল ফটোশপের সাথে, কিছু বিষয় ছিল এখানকার নতুন। তা আমরা আপনাদের প্র্যাকটিস করবেন, আমি একটু এটা দেখাই দিই। এখন এই কাজটা করতে গেলে বাংলা লিখতে হয়, আবার ইংলিশেও পাওয়া যায়, তাই না? এখন বাংলা লিখতে গেলে দেখা গেছে অনেকের সহজ, যেমন আমার কাছে কঠিন, আমার কিছুতে আমি বাংলা লিখতে পারতেছি না, এটা সলিউশন করিনি, তারপরেও আমি বাংলা লিখে দেখাইতে পারি। তা আমি ওইটা দেখাবো, দেখাইছিলাম মনে হয় এর আগে। প্রথমে ইংলিশটা দেখাই, তারপর বাংলা। আচ্ছা, এটা কাটাকাটি চলে আসছে। সমস্যা নেই, আমরা ইংলিশ নেব। হ্যাঁ, সেটাই। আচ্ছা, এখন এটা করতে গেলে আমাদের কি লাগবে? বাংলাদেশের মানচিত্রটা লাগবে। এই বাংলাদেশের মানচিত্রটা আমাদের নেট থেকে নামায় নিতে হবে। আমরা এখন এখানে যদি লেখেন বিডি, কি লিখবো? বিডি ম্যাপ ভেক্টর। আচ্ছা, এখানে একটা সাইট, যেটা এর আগেও মনে হয় আপনাদের দেখাইছিলাম, www.vectorg.com। এই সাইট থেকে আমাদের বাংলাদেশের ম্যাপ শুধু না, যে কোনো ভেক্টর রিলেটেড নামাতে পারবো ফ্রি। প্রিমিয়ামও আছে, ফ্রিও আছে। আমাদের তো প্রিমিয়াম নিয়ে আমাদের ফ্রিটাই দরকার। এই যে যেটা ফ্রি আছে, ফ্রি, এই যে এগুলো আমরা সবই ফ্রি নামাতে পারবো। এখন থেকে তো আমাদের ইলাস্ট্রেটর ডিজাইন করতে হবে, তখন দেখা গেছে অনেক সময় আমাদের এই ফ্রি ম্যাপগুলো দরকার। ম্যাপ শুধু না, যে কোনো এলিমেন্ট দরকার হতে পারে। আপনারা এই সাইটে এসে সার্চ করবেন, অনেক কিছু ফ্রি পাবো আমরা। তো অনেক ধরনের ম্যাপ আছে, এটা যেমন প্রিমিয়াম, এটা হলো ফ্রি নেওয়া পারবো না। তাহলে যে ফ্রি যেটার উপর লেখা আছে, এটা আমরা ফ্রি নেওয়া পারবো। তাহলে এটা ফ্রি ডাউনলোড, ফ্রি লাইসেন্স। হ্যাঁ, বলেন। জান, এটা তো আগে আপনাদের মনে হয় জানানোর কথা ছিল যে আজকে ল্যাবে ক্লাস করবেন।
আচ্ছা, এই ভেক্টর ফাইলটা আমি একটা ফোল্ডারে নিয়ে নিলাম, এটাকে আনজিপ করি। ফাইল আনজিপ করলাম। এই ফাইলটা এখানে দেখেন এআই ফাইলও আছে, ইপিএস আছে, দুইটা ফরম্যাটে ফটোশপে পিডিএফ, তিনটা ফরম্যাটে ফটোশপে ইলাস্ট্রেটর ডাউনলোড ওপেন করা যায়, ফটোশপেও করা যায়। আমরা এখানে ইপিএস ফাইলটা নামাইলাম, এআইটাও নামাইতে পারি, সমস্যা নেই। তাহলে এই যে ম্যাপটা, শুধু এইটুকুই আমাদের দরকার, মানচিত্রটা। কন্ট্রোল সি কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, এটা আপাতত সাইডে থাক। আচ্ছা, আমাদের কি করতে হবে, প্রথমে একটা কি সার্কেল নিতে হবে। দেখেন, ভালো মতো দেখেন, আমাদের এই লোগোটা করতে এসে প্রথমে একটা সার্কেলে দেখেন ভিতরে ফিল কালার সাদা, বাইরে হলো গ্রিন কালার। তাহলে এইদিকে সাদা, সার্কেলটা আমার রাউন্ড আছে। এই কালার কপি করে রাখি দিলাম, এই কালারের কোডটা নিয়ে নিই। তাহলে এটা হলো সার্কেল নিয়েছি, এটা হলো ফিল কালার। স্ট্রোক কালার দিব, স্ট্রোক কালার এখান থেকে দিই আমরা, এখানে কোডটা বসাই দিলাম, কন্ট্রোল ভি, ওকে। আচ্ছা, এটা নেয় স্ট্রোক কালার, তো আগে একটা এমনি নর্মাল কালার নিয়ে নিতে হবে, এরপরে আমরা কোডটা বসাই দিই। বিশ পিক্সেল রাখলাম, মোটা করে দিলাম। আচ্ছা, এই যে স্ট্রোক আছে, এটা দেখেন ছোট করলে কি হচ্ছে, আস্তে আস্তে এক পর্যায়ে ছোট করলে শুধু স্ট্রোকটা থাকবে, ফিলটা থাকবে না। তো এটার সমাধান কি বলেন তো? এটা নিয়ে গত ক্লাসে আলোচনা হয়েছে, কাজও দেখানো হয়েছে, অথচ এতজনের মধ্যে কেউ বললো না, যে ক্লাস করে সে এসে বললো। আচ্ছা, এটা হলো শেপ আছে, শেপটার সাথে স্ট্রোক আছে। স্ট্রোক আমরা এইভাবে থাকে, যদি ছোট বড় করতে গেলে ফিলটা নষ্ট হয়ে যায়, মানে স্ট্রোকটা বাড়ে যায়। এই জন্য এটা ঠিক করার জন্য অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে ওকে করেন, তাহলে এটা এখন আর চেঞ্জ হবে না, এখন স্ট্রোক আর ফিল চেঞ্জ হবে না। এটার কাজ আমাদের শেষ। এটা কন্ট্রোল জেড দিলাম। এক্সপ্যান্ড করার আগে এই সার্কেলটা একটা কপি করে রাখে দিই, কন্ট্রোল সি কপি, তারপরে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম, কন্ট্রোল 3 হাইড করলাম। এটাকে এখন এক্সপ্যান্ড করি, কন্ট্রোল অল্টার 3, যেটা হাইড করছিলাম এটার উপরে নিয়ে আসলাম। এটা আমি রেখে দিয়েছিলাম, আরেকটা কপি করে সেটা এটা আরেকটা নিচে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করলাম, শিফট অল্টার ধরে ছোট করলাম, এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। আর এই যেটা থাকলো, এটা আরো এই যে এটা আবার দুইটা কপি করব, মানে একটা তো আছে আরেকটা লাগবে। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট হলো, কন্ট্রোল 3 হাইড করে রাখলাম, ওকে। তাহলে মানে প্রসেসটা হলো, একটা হলো সাদা আর এই যে গ্রিন দিয়ে একটা নিছি, আর লালটার জন্য একটা লাল রেখে দিছি, যেখানে আছে।
আর এই যে দুইটা টেক্সট লিখবো, উপরে একটা লিখবো আলাদা লেয়ার নিয়ে, নিচে একটা লিখবো আলাদা লেয়ার নিয়ে। এই জন্য আমি কি করছি, দুইটা এই সার্কেল দুইটা রাখছি, দুইটা রেখে ওইটার উপর টাইপ অন পাথ করব। তাহলে আমাদের লেখাটা কি, রিপাবলিক অফ বাংলাদেশ নাকি? আচ্ছা, এটা কেটে যাচ্ছে, ইয়া হচ্ছে, এই যে এখানে অফ বন্ধ করে দিই। আরেকটা জিনিস আছে, এখানে 0 হবে, এখানে 0 হতো। বড় হাতের হবে নাকি ওটা? এই যে লেখাটা লিখলাম, এটা আমাদের এইভাবে রাউন্ড করতে হবে। আমরা রাউন্ড করার জন্য ফটোশপে যেমন পাইছিলাম, এখানেও আছে। এই যে দেখেন, টেক্সটটা সিলেক্ট করলে এখানে এই যে ওই জিনিসগুলো এখানে আছে, ওয়ার্ড অপশন, এখানে যে আর্ক, আর্ক দিলে রাউন্ড হচ্ছে, কতটা রাউন্ড দরকার, কোন দিকে দরকার। এটা দিয়ে আমরা রাউন্ড করে এই সার্কেলে নিয়ে এসে বসাইতে পারি। ওকে, এখানে অনেকগুলো অপশনে আছে, বাঁকা যেভাবে চান করতে পারেন, যে কমা বাড়া করে। তো এটা আমি করতেছি না, আমি আরেকভাবে দেখাচ্ছি। এটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এই যে সার্কেলটা নিচ্ছি, এই সার্কেলটাতে আমরা টাইপ অন পাথ টুল দিয়ে পেস্ট করব। টাইপ অন পাথ টুল, এই সার্কেল লাইনটাতে ক্লিক করলাম, কন্ট্রোল ভি। এটা বাইরে আছে, শিফট অল্টার ধরে নিচে নিয়ে নিলাম। ওকে, এটার কালার হবে এই কালার। টেক্সটটা এখন সেন্টার করতে হবে, সেন্টার অ্যালাইন করলাম। এখন ঘুরায় নিতে হবে, এই যে এখানে দুইটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটা দিয়ে আমরা এটাকে ঘুরায় পজিশন ঠিক করে নিতে হবে। এটা লাইন দিয়ে ওকে। এটা কেমন হবে ডিপেন্ড করতেছে ফন্টের উপর। তা আমি দুইটা ওয়েই দেখাইলাম, আপনারা এটা কিভাবে করতেন, যে এখান থেকেও ওই যে আর্ক করে যে 70 80 দিলাম। ওকে, শিফট অল্টার ধরে ছোট করে নিলেন, নিয়ে এসে কি এখানে বসায় দিতে পারেন। এই যে এইভাবে করতে পারেন, আবার টাইপ অন পাথ টুল দিয়ে করতে পারেন। তা আমি করছি টাইপ অন পাথ টুল দিয়ে। ওকে, তো এটার কাজ শেষ। এটা আমি এখন কন্ট্রোল 2 দিলাম, লক করলাম। এটারও কাজ শেষ, কন্ট্রোল 2 দিয়ে লক, মানে যেগুলোর কাজ নাই এগুলা যে সব লক করে দিছে। সার্কেল আমি আরেকটা কপি রাখছিলাম, কন্ট্রোল অল্টার 3, এই যে এটা নিয়ে আসলাম, শিফট অল্টার ধরে ছোট করব। ছোট করব কতটুকু, এই টেক্সট বরাবর, এই যে এই টেক্সট বরাবর ছোট নিলাম। এখন নিচে কি ছিল, সরকার নাকি গভর্নমেন্ট, GOVR, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি কপি, কপি করলাম। এই যে সার্কেলটার উপর কি করব, টাইপ অন পাথ টুল দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। টেক্সটটা উপরে গেছে, সমস্যা নাই। এটার উপর দিয়ে কালারটা আগে চেঞ্জ করে দেই। টেক্সটটা যেহেতু উপরে আছে, টেক্সটটা ঘোরানোর জন্য এই যে এখানে একটা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে টেনে নিচের দিকে নিলে টেক্সটটা ঘুরে যাবে। আবার দেখাচ্ছি, টেক্সটটা উপরের দিকে আছে, উপরে একটা লাইন পাবেন এমন ধরনের, এটা লাইনটা নিচে টানলেই টেক্সটটা ঘুরে যাবে। এটা যে কোনো দিকে হতে পারে, সমস্যা নেই। এরপরে যেমন ওই টেক্সটটা আমরা পজিশন চেঞ্জ করছি, এই যে লাইনগুলো দিয়ে, লাইন জুম করলেই লাইন দেখতে পাবেন। এই যে লাইন দিয়ে আমরা টেক্সটটাকে জায়গা ঠিক করে দিতে পারবো। এই যে এটা দিয়ে আমরা পজিশন ঠিক করে নিতে পারি।
কন্ট্রোল অল্টার টু, সবগুলা লক তুলে দিলাম। গভর্নমেন্ট রিপাবলিক অফ বাংলাদেশ দুইটায় শিফট অল্টার ধরে একটু ছোট করে দিলাম। লালটা শিফট অল্টার ধরে একটু বড় করে দিলাম। ম্যাপটা আমরা নিয়ে আসছি, ম্যাপটাকে আইড্রপার দিয়ে ইয়েলো কালার দিয়ে দিলাম। শিফট অল্টার ধরে ছোট করি, এখানে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে ব্রিং টু ফ্রন্ট সবার উপরে দিয়ে দিলাম। আরেকটা জিনিস লাগবে, যে স্টারগুলো, স্টারের জন্য এখানে স্টার আছে, স্টার লাগবে 5টা। ওকে, কালার হবে লাল, যে আইড্রপার দিয়ে এই কালার দিয়ে দেন। এইটাও হবে, তাহলে আইড্রপার দিয়ে এই কালার দিয়ে দেন। স্টার একটা, অল্টাতে 2টা। এপাশে 2টা স্টার নিয়ে নিছি। এই 2টা স্টারকে রাইট বাটন ক্লিক করেন, ট্রান্সফর্ম করবেন, রিফ্লেক্ট করবেন, প্রিভিউটা অন করবেন। তাহলে কি হলো, আমাদের ভার্টিক্যাল করে 2টা কপি, মানে আরেকটা কপি করবেন। ডান এরো দিয়ে ডান পাশে নিয়ে আসেন। সব যখন হয়ে গেল, আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে সবগুলোই সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে গেল এই লোগো। এখন আপনি এটাকে হ্যাঁ, লেখা বড় করতে বলতেছেন? আচ্ছা, বড় হলে ছোট করা যাবে, ছোট হলেও বড় করা যাবে, সেটা সমস্যা। এটা গেল ইংলিশে। বাংলার ক্ষেত্রে যদি লিখতেন, বাংলার জন্য আমি যেভাবে শর্টকাটে লিখি সেটাই আপনাদের দেখা দিই। গুগল ট্রান্সলেটে যাবেন, এখানে ইংলিশটা লিখে দেন। আচ্ছা, এখানে অন্য আসতেছে, তাহলে আমরা বাংলাতে এখানে লিখে দিই। গণ প্রজাতন্ত্রী নাকি, গণপ্রজাতন্ত্রী মানে রিপাবলিক, কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নাকি, বাংলাদেশ সরকার। তো আমি যেভাবে লিখি, আমি টেক্সটটাকে কি করি, কনভার্ট করে নিই। কন্ট্রোল সি, কপি করলাম টেক্সটটা, তারপরে অব্র দিয়ে লিখি এভি, অব্র সেটিংস থেকে এখানে আছে ইউনিকোড টু বিজয় কনভার্ট, কন্ট্রোল ভি পেস্ট করলাম, কনভার্ট টু বিজয় ইউনিকোড। এই যে কনভার্ট হয়ে গেলে, এই যে নিচের টেক্সটটা কপি করব, তারপরে এখানে ওই একইভাবে সার্কেল নিয়ে টাইপ অন পাথ টুল, ক্লিক, কন্ট্রোল ভি, কন্ট্রোল এ সিলেক্ট করলাম, বাংলা ফন্ট সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনার পিসিতে বাংলা ফন্ট থাকতে হবে, বাংলা ফন্ট না থাকলে তো আর বাংলা বুঝতে পারবেন না। যে সুটোনিয়াম এমজে দিলাম, সাইডের জায়গা 72, একটু বড়। আইড্রপার দিয়ে এই কালার ঘোরানোর জন্য এই যে লাইন আছে, লাইন ধরে টানলে এই যেখানে 2টা লাইন,
কন্ট্রোল জেড। দুইটা তো, একটা হলো এরিয়া বাড়ায় দেয় আর একটা হলো টানে নেয়। এই যে এরিয়া কমা বাড়ানোর জন্য এই বরাবর, মানে এখান থেকে লেখা আপনি ঘুরে ঘুরে এই লাইন পর্যন্ত লিখতে পারবেন। এই যে দুইটা লাইন, এই লাইন থেকে শুরু করতে পারবেন, পুরো সার্কেল বরাবর এই লাইন থেকে শেষ করতে পারবেন। এখন এই লাইনটা যদি আর কাছাকাছি করে দেন তাহলে এখান থেকে শেষ হবে, এদিকে বাড়ায় দিলে এদিকে শেষ হবে, এদিকে বাড়ায় দিলে এই পর্যন্ত যাবে, মানে ওই এরিয়াটার মধ্যেই শুধু লিখতে পারবেন। আচ্ছা, এইভাবে বাংলা লিখতে গেলে ওই একই সিস্টেম আমি যেভাবে দেখা দিলাম এইভাবে লিখতে পারেন, অথবা বিজয় দিয়ে আপনার পিসিতে যদি সাপোর্ট করে বিজয় দিয়েও লিখতে পারেন। কথা শুনলেন, এটা তো না করলে আসলে বুঝতে